এরপর বিষণ্ণ দিন বাজে না মনোভিন্ন অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন। হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। রাত পোহালে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হবে নীলা মির্জার। সে খুশিতে ঘুমোতে পারছে না। কত ঝড়ঝাপটা পার করে সে কাল সুখের মুখ দেখতে পাবে তা কেবল সেই জানে। ছোট থেকে যাকে ভালোবেসে এসেছে, আগামীকাল তার সাথেই বিয়ে হবে কথাটি ভাবতেই এক শিহরণ বয়ে যাচ্ছে নীলার শরীর দিয়ে। চলুন পরিচয়টা দিয়ে নেই। নীলা মির্জা হলো মির্জা পরিবারের একমাত্র মেয়ে, তাই সে সবার আদরের। তার বাবার নাম নিলয় মির্জা আর মায়ের নাম লাইলা ইসলাম। নিলয় মির্জারা 3 ভাই। নিলয় মির্জা হলো মেজ, আর ওনার বড় ভাইয়ের নাম ইমরান মির্জা এবং তার স্ত্রীর নাম ইরিন। ইমরান মির্জার 2 ছেলে, একজনের নাম ইরফান মির্জা, আরেকজনের নাম ইবাদ মির্জা। ইরফান সবে পড়াশোনা শেষ করে প্যারিস থেকে বাংলাদেশে ফিরেছে এবং বাবার ব্যবসায় হাত লাগিয়েছে। তার বয়স 27 বছর, লম্বায় 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং শ্যামলা। তারপরেও কোনো মেয়ের নজর কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। মূলত তার সাথে নীলার বিয়ে হবে। আর ইবাদের বয়স 10 বছর। নিলয় মির্জার ছোট ভাইয়ের নাম আকাশ মির্জা এবং স্ত্রীর নাম রবিনা আক্তার। আকাশ মির্জার এক ছেলে যার নাম আবির মির্জা। সে ঢাকা মেডিকেলে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। বয়স তার 26। 3 ভাই মিলে এক কোম্পানি চালায়। আর তাছাড়াও নিজেদের ব্যক্তিগত দোকান আছে যা কর্মচারীরা দেখভাল করে। বেশ নামডাক আছে তাদের এই শহরে। পুরান ঢাকার ফরিদাবাদ এলাকায় থাকে তারা। নিজস্ব দোতলা বাড়ি যা 3 ভাই মিলে বানিয়েছে এবং এখনো যৌথভাবে বসবাস করে যাচ্ছে। না, ঘুম আর আসছে না, শুধু শুধু শুয়ে থেকে লাভ নেই। কথাটি বলে আলসেমি ছেড়ে উঠে বসল নীলা। দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর 3টা বাজে। চারিদিকে অন্ধকার এবং ঘন কুয়াশায় আচ্ছন্ন। এখন তেমন শীত পড়েনি, কেবল শীতের আভাস পেতে এই অবস্থা। নীলা বিছানা ছেড়ে সুইচ বোর্ডের দিকে গেল এবং রুমের লাইট জ্বালিয়ে ফেলল। তারপর আস্তে আস্তে হেঁটে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। পরনে তার লং টপ যার হাতে কবজি পর্যন্ত এবং নর্মাল পায়জামা। ওনা সোফার উপর রাখা। নীলা নিজেকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। গোল গোল চেহারার মাঝে খাড়া নাক, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, কোমর পর্যন্ত লম্বা চুল। হাসলেই বাম পাশের গজ দাঁত দেখা যায় এবং তাকে যেন ভালোই মানিয়েছে এই গ্যাস দাঁতে। নীলার বয়স 21 বছর। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স 3rd ইয়ারে অর্থনীতি বিভাগে পড়াশোনা করছে। অনেক স্বপ্ন ছিল দেশের বাহিরে যাবার, কিন্তু ইরফান না করেছে বিধায় যায়নি। ভালোবাসার মানুষটির জন্য এতটুকু তো করতেই পারে। পড়াশোনার পাশাপাশি সে বাবার কোম্পানি দেখে মাঝে মধ্যে। একমাত্র মেয়ে তো তাই, কিন্তু পেশায় তার শিক্ষিকা হবার ইচ্ছা এবং চাকরির জন্য পড়াশোনা শুরু করে দিয়েছে। সে খুব প্রতিবাদী এবং সাহসী একজন মেয়ে। কথায় কথায় কান্না করা যেন তার সহ্য হয় না। নীলা সোফার ওপর থেকে ওড়না নিয়ে মাথায় ঘুমটার মতন করে দিল। এখন তাকে অনেকটাই বউ বউ লাগছে। নিজেকে দেখে নিজেই লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি করে বিছানায় বালিশের পাশে থাকা ফোন হাতে নিয়ে টপটপ করে নিজের কয়েকটা ছবি তুলে নিল। সে আবার খুব সপ্রেমী, নিজেকে সে সব থেকে বেশি ভালোবাসে, তাই তো সব সময় খুশি। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে নিজের বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার বেস্ট ফ্রেন্ড এখনও তার আগের মেসেজের রিপ্লাই দেয়নি। গত 3 দিন যাবৎ সে তার বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো উত্তর পায়নি। তার বেস্ট ফ্রেন্ডের নাম আরশি ইসলাম। নীলা বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে মেসেজের রিপ্লাই না পেয়ে মনক্ষুণ্ণ হয়ে বিছানায় বসে পড়ে, কিন্তু পরক্ষণেই ফোনের ওয়ালপেপারে দৃষ্টি যেতেই মনটা ভালো হয়ে ওঠে, কারণ সেখানেই তো তার সুখ ভালোবাসা ভেসে আছে। প্যারিসের 7ম অ্যারন্ডিসমেন্টে আইফেল টাওয়ারের থেকে অনেকটা দূরে নিজস্ব অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে আছে মিহাল খান। সে এখনও তার পরিবার সমেত বসবাস করে। জানালার সামনে দাঁড়ালেই পুরো চ্যাম্প ডে মার্স আর আইফেল টাওয়ার এক নজরে দেখা যায়। প্যারিস শহরের
নরম সকালবেলার আলো তার ঘরে সবসময় একটা কাব্যিক ছোঁয়া এনে দেয়। তার বাসার নিচের রাস্তাটা ঠিক সিনেমার মতো, পাথরের রাস্তা, পাশেই ছোট্ট একটা বেকারি যেখানে সকালবেলা ক্রুইসেন্ট এর গন্ধ ভেসে আসে। আমেরিকান ইউনিভার্সিটি অব প্যারিসে সে ইকোনমিক্স বিভাগের অধ্যাপক। অবশ্য একসময় সে এই ইউনিভার্সিটির টিচার ছিল। তার বাড়ি থেকে এইউপি খুব কাছেই, গাড়ি দিয়ে গেলে সর্বোচ্চ 6 কি 7 মিনিট। বয়স তার 30, উচ্চতায় 6 ফুট হবে, গায়ের রং উজ্জ্বল। চোখের সামনে এত সুন্দর দৃশ্য থাকতেও তার চোখে স্পষ্ট প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে, যার কারণ কেবল সে এবং আরেকজন ব্যক্তিই জানে। বাকিটা পরিচয় গল্পে পাওয়া যাবে। সম্পূর্ণ মির্জাবাড়ি ফুল এবং লাইট দিয়ে সাজানো, আর সাজানো থাকবে নাই বা কেন। বাড়ির বড় ছেলে এবং একমাত্র মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা। অবশ্য বিয়েটা এখন খুবই সাধারণভাবে হবে। কাল বিকেলে গায়ে হলুদ হয়ে গেছে ঘরোয়াভাবে, আজ দুপুরে আকত করা হবে। মাস দেড়েক পর ঘটা করে অনুষ্ঠান হবে। সকাল থেকেই সবাই কাজে ব্যস্ত, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। ঘটা করে অনুষ্ঠান না হলেও বাড়ি আত্মীয় দিয়ে ভরে গেছে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, যাদের না বললেই নয়, সবাই উপস্থিত আছেন। বাবুর্চিরা বাগান ঘরে রান্না করছে। মানুষদেরকে বাগানে এবং ছাদে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। নীলা নিজ ঘরে বসে আছে। তার ঘরে তার সকল বান্ধবী এবং কাজিনরা মিলে আড্ডা দিচ্ছে। পার্লারের মহিলারা তাকে সাজিয়ে দিচ্ছে। ইরফান বেশি সাজ পছন্দ করে না বলে নীলা তেমন একটা সাজলো না। তার আবার সাজগোজ খুব পছন্দ, কিন্তু নিজের পছন্দের মানুষের জন্য নিজ পছন্দকে প্রায়শই নীলা বিসর্জন দিতে দ্বিধাবোধ করে না। তার নামে যেমন নীল আছে, তেমনি তার মনেও আছে। অর্থাৎ তার নীল রং ভীষণ প্রিয়। ছোটবেলা থেকেই শখ ছিল নিজের বিয়েতে সে নীল রঙের শাড়ি পরবে। অন্য মেয়েদের ছোটবেলায় স্বপ্ন থাকে বিয়ের সময় লাল টুকটুকের শাড়ি পরবে, কিন্তু সে আবার একটু ভিন্ন ছিল। কিন্তু ইরফানের নীল রং একদম পছন্দ না। তার পছন্দের জন্য আজ সে খয়েরি রঙের শাড়ি পরল। নিজের পছন্দের মানুষের সাথে বিয়ে হচ্ছে, এর থেকে বেশি আর কি লাগে। টুংটাং করে মেসেজের নোটিফিকেশন এলো নীলার ফোনে। তার ফোন ড্রেসিং টেবিলের উপরই রাখা ছিল। নীলা যেই না নিজের ফোন নেওয়ার জন্য হাত বাড়ায়, অমনি তার খালাতো বোন রুমি তার ফোন নিয়ে নেয় এবং মজার ছলে বলে, না 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 নীলু, আজ আর তোকে ফোন দিচ্ছি না। বিয়ের পর নিজের প্রাণপ্রিয় বরের সাথে অনেক কথা বলতে পারবি। এখন শুধু অপেক্ষা কর। এত উতলা হলে চলবে? তারা দুজনেই সমবয়সী। রুমির কথার প্রেক্ষিতে নীলা কিচ্ছু বলল না, কেবল লাজুক হাসলো। কিন্তু মনটা আনচান করছে। কাল রাত থেকে আর তার ইরফানের সাথে কথা বলা হয়নি, কিন্তু কিছুক্ষণ পর যেই মানুষটি সম্পূর্ণরূপে তার হয়ে যাবে, সেই মানুষটির সাথে কথা বলার জন্য না হয় আরও কিছুক্ষণ অপেক্ষা করলো সে। তার সাজ সম্পূর্ণ করে পার্লারের মহিলারা যেতে না যেতেই নীলা নিজের ক্লাসমেট ইকরাকে বলল, আরশির খবর জানিস? গত 3 দিন যাবৎ আমাদের কোনো যোগাযোগ নেই। হঠাৎ কি হলো তার? আমার বিয়ে অথচ আমার বেস্ট ফ্রেন্ড অনুপস্থিত। ভালো লাগে না। নীলার কথা শুনে ইকরা আমতা আমতা করতে লাগলো। ইকরাকে আমতা আমতা করতে দেখে নীলা বুঝে গেল ইকরা কি বলতে চায়। সে ইকরাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজে বলে উঠল, দেখ ইকরা, তুই আমার ফ্রেন্ড, আমি তোকে বিশ্বাস করি, কিন্তু তার থেকেও বেশি বিশ্বাস করি আমার বেস্ট ফ্রেন্ডকে। তাই তার সম্পর্কে কোনো গুজব আমি কানে তুলব না। হয়তো সে কোনো সমস্যা আছে, আমি পরে এই বিষয়ে খোঁজ নিচ্ছি। বিয়ে খেতে এসেছিস, চুপচাপ খাওয়া দাওয়া কর আর আনন্দ কর। দয়া করে আনন্দ মাটি করার চেষ্টা করবি না। নীলার রূঢ় কথা শুনে ইকরার মুখ চুপসে যায়। কিন্তু সে তো নীলার ভালো চাই বলেই নীলাকে বারবার একটি বিষয় সম্পর্কে অবগত করতে আসছে, অথচ নীলা অন্ধবিশ্বাস করে নিজের ক্ষতি নিজেই করছে। ইকরা দীর্ঘশ্বাস ফেলে রুম ত্যাগ করলো। হুড়মুড় করে নীলার রুমে তার মা এবং বাবা প্রবেশ করলো। মেয়েকে বউ সাজে দেখে চোখটা ভরে উঠল তাদের। লায়রা ইসলাম কাছে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। কত দোয়া, কত মানত করে তারা এই কন্যা সন্তান পেয়েছেন কেবল তারাই জানেন। ভেবেছিল হয়তো নিঃসন্তান থাকতে হবে, কিন্তু নীলা জন্মগ্রহণ করে তাদের প্রমাণিত করে। নীলাই খান মেয়েকে নিজের স্ত্রীর কাছ থেকে নিয়ে নিজের বুকে আঁকড়ে ধরেন। মেয়ের মাথায় পরপর চুমু খান, তারপর বলেন, একদম মিনুর মতো লাগছে আজ তোকে।
তিনি কি বলেছেন তা উপলব্ধি করতে পেরে সঙ্গে সঙ্গে জিভে কামড় বসান। লায়লা খান আতঙ্কিতজনক দৃষ্টিতে একবার স্বামীর পানে চান তো আরেকবার নিজের মেয়ের পানে চান। নীলা নিজের বাবার বুক থেকে মাথা তুলে কৌতূহলজনক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মিনু কে বাবা? নীলাই খান থমকে যান। পুরনো ক্ষত আবার জেগে ওঠে, চোখের সামনে ভেসে ওঠে পুরনো স্মৃতি। লায়লা ইসলাম স্বামীর অবস্থা বুঝতে পেরে কথা কাটানোর জন্য তড়িঘড়ি করে বলেন, এসব কথা পরে হবে, কিন্তু একটা জিনিস দেখ, আমরা কতটা ভাগ্যবান। বিয়ের পরেও নিজের মেয়েকে নিজের চোখের সামনে দেখতে পাবো। এই তো মনে হচ্ছে সেই দিন জন্মগ্রহণ করলি, অথচ দেখ আজ তোর বিয়ে। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চুপচাপ বস, আমরা এসে নিয়ে যাব। তোর বর সেই সকালে বাহিরে গেছে, এখনো আসেনি। আমরা গিয়ে দেখছি সে এখন কোথায়। বিয়ের সময় তো ঘনিয়ে এলো। এই বলে নীলার কপালে চুমুখে স্বামীর হাত ধরে রুম থেকে বের হয়ে গেল লায়লা ইসলাম। কিন্তু নীরব রুমে একা রয়ে গেল নীলা। মনে রয়ে গেল হাজারো প্রশ্ন, সেই একই খটকা যা তার মনে আগেও লেগেছিল। মনে মনে বলল, কে এই মিনু? বাবার মুখে এই নামটি আমি আরো অনেকবার শুনেছি। শুধুমাত্র বাবা নয়, বড় চাচু এবং ছোট চাচুর মুখেও শুনেছি, কিন্তু এই সম্পর্কে আমি কেন কিছু জানি না। তার চিন্তা ভাবনার মাঝে ছেদ ঘটায় তার বান্ধবী এবং কাজিনরা। যখন তার বাবা রুমে ঢুকেছিল তখন তাদেরকে প্রাইভেসি দিয়ে সবাই বাইরে চলে গিয়েছিল। তার মা বাবা চলে যেতে সবাই আবার রুমে প্রবেশ করে। নীলাও নিজের চিন্তা ভাবনা ছেড়ে চুপচাপ খাটে বসে থাকে। এখন তার মনে কেবল আনন্দকে সে জায়গা দিবে, কোনো চিন্তা ভাবনাকে না। একের পর এক ফোন করে যাচ্ছে আবির ইরফানকে, কিন্তু ইরফান কারো ফোনই ধরছে না। সবাই খুবই চিন্তিত। বাড়ির পুরুষরা মিলে আত্মীয় স্বজনদের সামলাচ্ছে। যে জায়গায় বিয়ে হবার কথা ছিল দুপুরে, সে জায়গায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, অথচ বরের আসার কোনো খবর নেই। এতক্ষণে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কানাঘুষো শুরু হয়ে গেছে। কেউ বলছে হয়তো ছেলের কোনো বিপদ হয়ে গেছে, কেউ বলছে হয়তো ছেলে এই বিয়েতে রাজি ছিল না, আবার কেউ বলছে হয়তো মেয়েতেই কোনো সমস্যা আছে। ঘুরে ফিরে আমাদের সমাজের মানুষ মেয়েদেরকেই দোষারোপ করে। সবাই মিলে আত্মীয় স্বজনের মুখ বন্ধ করতে পারছে না, কারণ মানুষের মুখ বন্ধ করা কখনোই সম্ভব না। নীলা নিজের রুমে বসে বসে কান্না করছে এবং ইরফানের জন্য দোয়া করছে। তার মন বলছে কিছু একটা খারাপ হতে চলেছে। ইকরা তাকে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ করেই বাহির থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। নীলা স্পষ্ট শুনতে পাচ্ছে তার বড় চাচু ইরফানকে ধমকাচ্ছে। নীলা আর দেরি না করে পরনের শাড়ির কচি ধরে দৌড় লাগালো ড্রয়িং রুমের দিকে। সে দোতলায় থাকে, দোতলা থেকে সিঁড়ি দিয়ে দৌড়িয়ে নিচে নামে। চোখে মুখে তার আনন্দের ছাপ স্পষ্ট। সে চায় না কেউ তার ইরফানকে বকা দিক। তার ইরফান তার কাছে ফিরে এসেছে, এতেই সে খুশি। এখন বিয়ে হয়ে গেলেই হবে। কিন্তু দরজার কাছে যাওয়ার পর দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তিকে দেখে সে থমকে যায়। তার পুরো পৃথিবী যেন তার সাথে থমকে যায়। মুহূর্তে সে নিজেকে নিঃস্ব মনে করে, দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু তারপরও অনেক কষ্টে দাঁড়িয়ে থাকে। মাথা তার ঘুরতে শুরু করে, কিন্তু নিজেকে শক্ত রাখার জন্য শাড়ির আঁচল অনেক শক্ত করে চেপে ধরে রেখেছে। চোখ অশ্রুতে ভরে গেছে উপলব্ধি করতে পেরে। আকাশের দিকে তাকিয়ে চোখের পানি চোখেতেই শুকিয়ে ফেলল। তার সামনে দাঁড়িয়ে আছে তার বেস্ট ফ্রেন্ড আরশি এবং তার ভালোবাসার মানুষ, তার বাগদত্তা ইরফান, যার সাথে আজ তার বিয়ে হবার কথা ছিল। আরশি বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে আছে। ইরফান শক্ত করে আরশির হাত ধরে রেখেছে। দুজনের দৃষ্টি মাটির দিকে। বাড়ির সকলে হতবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। কেবল ইরফানের পিতা চিৎকার চেঁচামেচি করছে। নিলয় মির্জার বুক ফেটে যাচ্ছে মেয়ের কষ্টের কথা ভেবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নীলা বলল, বাড়ির ছেলে আর ছেলের বউকে বরণ করে তোমরা ঘরে তোলো, আর কতক্ষণ এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবে? নীলার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। থেকে বেশি অবাক হয়েছে আরশি এবং ইরফান। তারা তো ভেবেছিল নীলা কান্নাকাটি করবে, চিৎকার চেঁচামেচি করবে, অথচ নীলার এমন ঠান্ডা ব্যবহার দেখে সবাই অবাক। নীলা কিছু না বলে খাবার টেবিলে চলে গেল। তারপর জোরে চিৎকার দিয়ে বলল, উফ মা,
সেই সকাল থেকে না খেয়ে বসে আছি, আমাকে তাড়াতাড়ি খাবার দাও। লাইলা বেগম শাড়ির আঁচল মুখে চেপে কেঁদে উঠলেন। মেয়ে তার উপর যতই শক্ত থাকার নাটক করুক না কেন, কিন্তু মনে মনে যে একবারে ভেঙে পড়েছে তা তিনি স্পষ্ট বুঝতে পারছেন। নীলা যখন দেখল তার মা তাকে খাবার না দিয়ে কান্নাকাটি করছে, তখন সে নিজেই উঠে পড়ল এবং প্লেট হাতে নিয়ে সব জায়গা থেকে একটু একটু করে খাবার তুলে নিল এবং সুন্দর করে খেতে লাগলো। খাবার খাওয়ার সময় কি প্রশংসাটাই না করলো সে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুই প্রতারক অবাক দৃষ্টিতে কেবল চেয়ে রইল তার দিকে। লজ্জা করে না নিজের বিয়ের দিন অন্য এক মেয়েকে বিয়ে করে আনতে? হুঙ্কার দিয়ে কথাটি বলল ইমরান মির্জা নিজের ছেলেকে। ইরফান এখনো চুপ আছে। ইমরান মির্জার স্ত্রী ইরিন একবার নীলার দিকে দৃষ্টিপাত করলো। দেখলো নীলা তৃপ্তির সহকারে খাচ্ছে। প্রত্যেক দিন যেমনভাবে খাবার খায় তার থেকে আরামদায়কভাবে বসে খাচ্ছে। নীলার ধৈর্য, সাহস, আত্মমর্যাদা বোধ দেখে যেমন খুশি হলেন তিনি, ঠিক তেমনি মনক্ষুণ্ণ হলে নিজের ছেলের করা কাজে। নীলাকে ওনার ভীষণ পছন্দ হয়েছিল। মেয়ে হিসেবে নীলা যেমন ভালো বউ হিসেবেও হতো, কিন্তু ওনার কপালে এমন লক্ষ্মী বউ জুটল না। রাগে দুঃখে দাঁতে দাঁত চেপে নিজের ছেলেকে বললেন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। বানরের গলায় মুক্তার মালা মানায় না রে। তাই তো নীলাকে ছেড়ে ওই সাদা চামড়ার কাছে গেলি। না আছে চেহারা, না আছে গুণ, খালি পারে পেও পেও করতে। তুই যেমন তোর পছন্দও তেমন। কি আছে এই মেয়ের মাঝে? শুধু সাদা চামড়াটাই তো। আরে তোকে যে নীলা বিয়ে করতে রাজি হয়েছিল, এটাই তো তোর 14 গোষ্ঠীর ভাগ্য। নিজের মায়ের কাছ থেকে এমন অপমান আশা করেনি ইরফান। লজ্জায় সে মুখ তুলে তাকাতে পারছে না। বেশি কিছু বলেই দেখা যাবে বাবা তাকে ত্যায্য পুত্র করে দিবে। সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই মিটমিট করে হাসছে ইরফান আর তার স্ত্রীর ওপর। নীলা মুখে থাকা খাবার খেয়ে পানি গিলে তারপর বাম হাত দিয়ে টেবিলের সাহায্যে তালি দিতে দিতে বলল, वाह বড় আম্মু, জিজু, তুসি গ্রেট হো। নীলা তার বাবার বড় ভাই এবং তার স্ত্রীকে বড় আব্বু ও বড় আম্মু বলে ডাকে এবং ছোট ভাই ও তার স্ত্রীকে ছোট আম্মু ও ছোট আব্বু বলে ডাকে। নীলার কথা শুনে ইরফান রাগী দৃষ্টিতে নীলার দিকে তাকালো। সেটা ইমরান মির্জা লক্ষ্য করতেই ইরফানকে ধমক দিয়ে বলল, লজ্জা করছে না নীলার দিকে এইভাবে তাকাতে? তোকে তো আমার নিজের ছেলে বলতে লজ্জা করছে। নীলা এসব দেখে মিটি মিটি হাসছে আর খাবার খাচ্ছে। মেয়ের এমন সাহসিকতা দেখে নিলয় মির্জা নিজের ছোট ভাইকে বলেন, আকাশ রে, আমার মেয়েটা একদম মিনুর মতো হয়েছে। মিনু আমাদের মাঝে না থাকলেও তার এক ফিমেল ভার্সন রেখে গেছে। আমার মেয়েটিকে যখন মিনু হসপিটালে কোলে নিয়েছিল, তখন হয়তো নিজের গুণগুলি মেয়েটির মাঝে রেখে চলে গিয়েছিল। কথাগুলো বলতেই দুই ভাইয়ের চোখ ভরে উঠল। আবির আর ইবাদ হেঁটে হেঁটে নীলার কাছে গেল। আবির বোনের মাথায় হাত দিয়ে নরম সুরে জিজ্ঞেস করল, বনু, ঠিক আছিস তুই? আবির নীলাকে একদম নিজের বোনের মতো দেখে। নীলা খাবার খেতে খেতে বলল, আমার একটা কাজ করে দিলে হয়তো ঠিক থাকবো। আবির কি কাজ করতে হবে তা জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেল। তৎক্ষণাৎ বলে উঠল, আমি আমার বোনের জন্য সব কিছু করতে পারি। নীলা আবিরের কথা শুনে দাঁত বের করে হাসি দিল। তারপর আবিরকে কানাকানি কিছু একটা বলল। আবিরের চক্ষু চড়ক গাছ হলো নীলার কথা শুনে। এমন পরিস্থিতিতেও যে এই মেয়ের মাথায় এমন বুদ্ধি আসতে পারে তা কারোর কল্পনার বাইরে। ইবাদ নীলার কথা শুনে মিটি মিটি হাসছে। সে নীলাকে খুব পছন্দ করে। বাড়ির কারো কথা না শুনলেও নীলার কথা শোনে কেবল। আর আরশি অনেকবার এই বাড়িতে এসেছিল। ইবাদ আরশিকে সে প্রথম থেকে অপছন্দ করে এসেছে। আবিদ আর ইবাদ বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে গেল নীলার বলা মতো কাজ করতে। নীলার খাবার খাওয়া শেষ হতেই গলা ফাটিয়ে চিৎকার করে বলল, ছোট আম্মু, চা দাও তো। রুবিনা আক্তার দেরি না করে চলে গেলেন রান্নাঘরে। বাড়ির সকল আত্মীয় স্বজনরা এখন ইরফান আর আরশিকে ছিছি করছে। লাইলা ইসলাম স্বামীর কাছে গিয়ে ফিসফিস করে বললেন, এখন যদি আমাদের মেয়ে কান্নাকাটি করত, ভেঙে পড়তো, তাহলে সবাই তাকে দোষারোপ করত। অথচ দেখো,
মেয়ের এমন কঠিন রূপ দেখে কেউই মেয়েকে দোষারোপ করার সাহস করছে না। মেয়েদেরকে সমাজে টিকতে হলে শক্ত থাকতে হবে, ভেঙে পড়লে সবাই তাদের মাটির সাথে পিষে ফেলবে। নিলয় মির্জা স্ত্রীর কথাই সায় দিলেন। মেয়ের দিকে একবার দৃষ্টিপাত করে গর্ববোধ করলেন। এখন আর কোনো আক্ষেপ নেই তার মেয়ে যে জায়গায় ঠিক আছে সেই জায়গায় সে ভেঙে পড়া মানে মেয়েকে ছোট করা। তাই নিলয় মির্জা নিজেকে স্বাভাবিক করে স্ত্রীকে বললেন শক্ত থাকতে। মম, খাবার দাও তো। শার্টের হাতে ফোল্ড করতে করতে সিঁড়ি দিয়ে নামতে নামতে নিজের মাকে বলল মিহাল। বাবা মায়ের একমাত্র সন্তান সে। মিহালের মা ছেলেরাও শুনে রান্নাঘর থেকে খাবারের ট্রে ড্রয়িং রুমে আনতে আনতে রাগান্বিত কণ্ঠে ছেলেকে বললেন। মিহাল মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে বলল। সব একই মম। ইসরাতুল ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। মিহাল ভদ্র ছেলের মতো খেতে বসে পড়ল। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল মিহালের বাবা মুবিন খান। তিনি খবরের কাগজে মুখ গুজেছিলেন, কিন্তু ছেলে আর বউয়ের কথাবার্তা ঠিকই তার কানে পৌঁছেছে। এটা অবশ্য নিত্যদিনের ঘটনা, তাই তিনি বেশি পাত্তা দিলেন না। খবরের কাগজ থেকে মুখ বের করে খাওয়ার দিকে মনোযোগ দিলেন। তিনজন চুপচাপ বসে খাবার খাচ্ছে, কেবল প্লেট এবং চামচের শব্দ। মিহাল পানি খাচ্ছিল। মুবিন খান গলা খাকারি দিয়ে মিহালের উদ্দেশ্যে বললেন। তোমার সে বেস্ট ফ্রেন্ড। ওনার কথা সম্পূর্ণ হবার আগে মিহাল হাতে থাকা কাঁচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে কাঁচের গ্লাস বিকট শব্দে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ইসরাতুল ভয়ে কেঁপে উঠলেন। মুবিন খান নিজের ছেলেকে কিছু বলতে যাবে, তার আগে মিহাল হনহনিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং সামনের দিকে হাঁটা ধরল। দরজার কাছে গিয়ে দাঁড়ালো এবং পিছনে না ফিরেই শান্ত কণ্ঠে বলল। আই এম সরি ফর মাই রাফ বিহেভিয়ার। সে যতই রুড হোক না কেন বাবা মাকে ভীষণ ভালোবাসে এবং শ্রদ্ধা করে। কথাটি বলেই অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেল মিহাল। পিছনে রেখে গেল একজোড়া চিন্তিত মুখ। যদি সে পিছনে ফিরে তাকাতো তাহলে তার মা বাবা তার রক্তিম চোখ দেখে হয়তো ভয় পেয়ে যেত। সে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পাড়ি দিল তার গন্তব্যে। মুবিন খান স্ত্রীর হাতের উপর হাত রেখে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন। চিন্তা কর না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। ইসরাতুল নীরবে চোখের পানি মুছে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। হঠাৎ ফোন বেজে উঠল। মুবিন খান ফোন হাতে নিয়ে দেখলেন মানামে সেভ করা। নিজের স্ত্রীর দিকে ফোন এগিয়ে দিয়ে বললেন। এই নাও, মায়ের ফোন এসেছে, মার সাথে কথা বলে মন হালকা হবে। এই বলে তিনি স্থান ত্যাগ করলেন। বড় আম্মু এবং বড় আব্বু শুধু শুধু তোমরা নিজের ছেলে এবং ছেলের বউকে বাইরে দাঁড়া করিয়ে রেখেছো। তাদেরকে বরণ করে ভেতরে আনো। নীলার কথায় অবাক হলেন ইমরান মির্জা, কিন্তু কিছুই বললেন না। এতক্ষণে রবিনা গরম চা বানিয়ে নিয়ে এসেছে নীলার জন্য। নীলার হাতে চা ধরিয়ে দিতেই নীলা আবার অনুরোধের স্বরে বলল। ছোট আম্মু, একটু কষ্ট করে নতুন বর এবং বউকে বরণ করার ব্যবস্থা করো। নীলার কথা শুনে রবিনার চোখ ভরে উঠল। ঠোঁট কামড়ে নিজের কান্না চেপে ধরলেন। এই মেয়েকে এখন তার সালাম করতে ইচ্ছে করছে। এমন পরিস্থিতিতে এতটা কঠিন থাকা সম্ভব নয়, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করলো আজ নীলা। রবিনা দেরি না করে বরণ করার জিনিসপত্র রেডি করতে লাগলো। তারপর নিজের বড় জায়ের কাছে নিয়ে এসে ধরিয়ে দিলেন। এরিন একবার নীলার দিকে তাকালো। নীলা নিজের চাচিকে চোখ দিয়ে আশ্বাস দিতেই তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। মুখে গম্ভীরতা বজায় রেখে ছেলে এবং ছেলের বউকে বরণ করে নিলেন। মিষ্টি খাওয়ানোর সময় ইরফানের মুখের ভেতরে জোরে চামচ গুজে দিলেন। ইরফান কিছুটা পিছিয়ে গেল, ব্যথাও পেয়েছিল বটে। নীলা চেয়ারে বসে বসে চা খাচ্ছিল। এই দৃশ্য দেখে মুখ থেকে চা পড়ে গেল। আশেপাশে সবাই হেসে উঠল। নীলাও হাসতে লাগলো। ইরফান চুপচাপ দাঁড়িয়ে সব কিছু সহ্য করে গেল। অন্যদিকে আরশির কোনো কিছুই সহ্য হচ্ছে না। ভেবেছিল বাড়ির বড় ছেলেকে বিয়ে করেছে, সবাই তার মন মতো চলবে, অথচ এত বড় ছেলেকে নিজের মা বাবা সবার সামনে অপমান করছে, আর সে তো পরের বাড়ির মেয়ে। এসব কথা ভাবতেই আরশির চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, যা কেউ খেয়াল না করলেও নীলা করেছেন। নীলা আরশির চেহারায় বিরক্তির ছাপ দেখে বাঁকা হেসে মনে মনে বলল, যত যাই হোক দিন শেষে তুই আমারই বেস্ট ফ্রেন্ড।
তোর সকল সমস্যা, দুর্বলতা, সব কিছুর খবর আমার জানা আছে। আমি চাইলে এক্ষুনি তো নতুন সংসার শুরু হওয়ার আগে শেষ করে দিতে পারি, কিন্তু এই নীলা মির্জা ভীতুদের মতন দুর্বল জায়গায় আঘাত করে না। পেছন থেকে ছুরি চালানোর অভ্যাস তোর এবং তোর নব্য স্বামীর হতে পারে, কিন্তু নীলা মির্জার না। আমি ময়দানে নেমে চোখে চোখ রেখে সোজা গুলি করব। সেনি নদীর ধারের ব্রিজে পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে মিহাল, তার দৃষ্টি পানি ঢেউতে। বেস্ট ফ্রেন্ড মাই ফুট। নিহাল খানের সাথে প্রতারণা করার ফল তাকে তো হারে হারে টের পেতে হবে। নিহাল খান কাউকে ক্ষমা করে না যতক্ষণ না পর্যন্ত তার প্রাপ্য শাস্তি নিজ হাতে দেয়। কথাগুলো বলার সময় মিহালের কপালে রাগ ফুটে উঠল। দাঁতে দাঁত চেপে একা একা কথাগুলো বলল সে। তাকে কেউ কখনো এভাবে ঠকায়নি, তাই প্রথমবার ঠকে যায় মিহাল ঠিক মেনে নিতে পারছে না। পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল। কল রিসিভ হতেই মিহাল বলল, আই ওয়ান্ট এভরি সিঙ্গেল ডিটেলস। অপর পাশের মানুষের থেকে উত্তর শুনে বাঁকা হাসল মিহাল। ফোন কেটে পকেটে পড়ে ফেলল, মুখের বাঁকা হাসি বজায় রেখে বলল, স্টার্ট কাউন্টিং ডাউন টু দ্য বিগিনিং অফ ইউর বেড টাইম। কথাটি বলেই ভয়ঙ্কর হাসি দিল সায়ান। তার হাসির শব্দে আশেপাশে থাকা কবুতর ভয়ে একত্রে ঝাঁক বেঁধে উড়ে গেল। মুনভি, পেছন থেকে এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো মনভির কানে। মনভির কণ্ঠটি চিনতে সমস্যা হলো না, এ যে তার অতি প্রাণপ্রিয় বন্ধুর কণ্ঠ। মনভি চেয়ার সমেত পেছনে ফিরল। তার ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে বাঁকা হাসল। পরনে সাদা অ্যাপ্রন খুলে চেয়ারের উপর রাখল। চেহারা ছেড়ে উঠে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে এগিয়ে যেতে লাগলো। পেশায় সে একজন ডাক্তার, হসপিটাল ইউরোপিয়ান জর্জেস পম্পিডোতে সে একজন কার্ডিওলজিস্ট অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ। ব্যক্তিটির একদম মুখোমুখি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, মিহাল খান, my dear best friend. I mean ex-best friend. We meet after a long time. তো এখানে কি করে আসা? মনভির বলা কথাগুলো শুনে মিহালের ঠোঁটেও স্মিত হাসি ফুটে উঠল। এক জীবনে দুজন দুজনের জন্য জান দিয়ে দিতে প্রস্তুত ছিল, আর এখন দুজন দুজনের জান নিয়ে নিতে প্রস্তুত। কি অদ্ভুত এই বন্ধুত্ব! মিহাল নিজের মস্তিষ্ক হতে অন্যান্য চিন্তা ভাবনা দূর করে বলল, এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম নিজের শত্রুর খোঁজ খবর নিয়ে যাই। যত যাই হোক, এক জীবনে তো বেস্ট ফ্রেন্ড ছিলাম। মিহালের কথা শুনে মনভির ঠোঁট তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সে বিদ্রুপ করে বলল, ছিলাম তো বেস্ট ফ্রেন্ড। একসময় অনেক ভালো বন্ধু ছিলাম। সেই বন্ধুত্বের হত্যা নিজ হাতে করেছিস তুই মিহাল। তাই এখন আমার তোকে মারতেও হাত কাঁপবে না, ঠিক যেমন তোর আমাদের বন্ধুত্বকে হত্যা করতে কাঁপেনি। মনভির কথা শুনে মিহাল ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হলেও তা প্রকাশ করল না, বরং শব্দ করে হেসে উঠল। তার এহেনে কাণ্ডে অবশ্য মনভি অবাক হল না। ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব ছিল তো, তাই সে মিহালকে যতটা চেনে মিহাল নিজেও নিজেকে ততটা চেনে না। মিহাল নিজের হাসি আয়ত্তে এনে বলল, যখন বন্ধুত্ব ছিল তখন যদি সেই বন্ধুর জন্য মরতে পারি, তাহলে এখন না হয় বন্ধুত্ব শেষ হয়ে জন্মে ওঠা শত্রুতা মিতে শত্রুর হাতে মরব। তফাৎ নেই তো কোনো। মিহালের কথাই বড় ক্ষুণ্ণ হলো মনভি। এত সহজে কি বন্ধুত্ব শেষ করা যায়? যত সহজে মিহাল বলল কথাটি, কিন্তু সে মুখ ফুটে কিচ্ছু বলল না। মনভিকে চুপ থাকতে দেখে মিহাল শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, মিনু আন্টি কেমন আছেন? মিহালের কথা শুনে মনভি কিছুটা স্বাভাবিক হলো। তারপর সেও শান্ত কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আমার সাথে যাই হোক না কেন, মা তোকে খুব ভালোবাসে। সময় করে বাড়ি আসিস। মিহাল যেন এই কথাটি শোনার অপেক্ষায় ছিল। কেবল মাথা নাড়িয়ে মনভির কেবিন থেকে বের হয়ে এলো। বের হয়ে বাহিরে থেকে দরজা মিশিয়ে দিল এবং নিজে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো এবং যথাসম্ভব নিজের আবেগকে নিজের আয়ত্তে আনার চেষ্টা চালালো। যখন বুঝতে পারল সে স্বাভাবিক হয়ে গেছে, তখন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বের করতে লাগলো। নিহাল খান নিজের আয়ত্তে সবকিছু রাখতে পারে, এমনকি নিজের আবেগকেও। কিন্তু পরক্ষণেই আহত কণ্ঠে বলল, আমি না হয় সত্য জানি না, আমি না হয় সবকিছু শেষ করেছি, কিন্তু চাইলেই তো একবার আমাকে জড়িয়ে ধরে বলতে পারতি,
নিহাল, আমি কিছুই করিনি। তুই যা জানিস সব মিথ্যে। ট্রাস্ট মি মুনভি, সকল প্রমাণকে প্রত্যাখ্যান করে কেবল তোর কথা বিশ্বাস করতাম। কিন্তু তুই কি করলি? আমাদের বন্ধুত্বের ওপরে নিজের ইগোকে বেছে নিলি। এক্সপ্লেইন পর্যন্ত করলি না। কথাগুলো বলে মিহাল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, তারপর গলাটাই ঢিলা করতে করতে বলল, সত্য কখনো লুকোনো যায় না। খুব শীঘ্রই আমি সত্যি জেনে ছাড়বো, কিন্তু এই সবের মাঝে যে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়েছে তা কখনোই ঠিক হবে না। কথাগুলো বলেই মিহাল হসপিটাল থেকে হনহনিয়ে বের হয়ে গেল। অন্যদিকে কেবিনের ভেতর বসে থাকা মুনভি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে। তারপর তার ছেলের স্বরে বলল, ঠিকই তো আগের মতন অধিকার দেখিয়ে পারমিশন না নিয়ে আমার কেবিনে ঢুকে পড়লি, অথচ যাওয়ার আগে একবারও পিছনে ফিরে প্রয়োজন বোধ করলি না। এই ছিল তোর বন্ধুত্ব? সত্য সত্য একদিন ঠিকই প্রকাশ পাবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে বিহাল। নীলা, আবির এবং ইবাদ মিলে ইরফান আর আশির বাসর ঘর সাজাচ্ছে। বাড়ির সবাই অবাক না হয়ে পারছে না নীলাকে দেখে। নীলা মির্জা দরজার ফাঁক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে দেখছেন। জগনার অশ্রুসিক্ত, হারিয়ে গেলেন পুরনো স্মৃতির মাঝে। অতীত। বড় আব্বু, দেখো না, ইরফান ভাইয়া তার এক বান্ধবীর সাথে কথা বলতে বলতে বাড়ি আসছে। 7 বছরের নীলা নিজের বড় চাচার কাছে এসে ওনার ছেলের নামে বিচার দিল। নীলার কথা শুনে উপস্থিত সকলে নীলার দিকে দৃষ্টিপাত করল। সেখানে নীলয় মির্জা, ইমরান মির্জা, আকাশ মির্জা সকলের উপস্থিত ছিল। ইমরান মির্জা নিজের ভাইজিকে কাছে টেনে নিজের পাশে বসিয়ে আদরের স্বরে বললেন, কেন, আমার নীলামা বুঝি কষ্ট হচ্ছে? নীলা মাথা নাড়িয়ে বলল, তুমিই তো বলেছিলে ইরফান ভাইয়ার সাথে আমার বিয়ে দেবে, তাই যাতে বড় হয়ে কখনো অন্য কোনো ছেলের সাথে কথা না বলি। তাহলে ইরফান ভাইয়া কেন অন্য মেয়ের সাথে কথা বলবে? কই, আমি তো কোনো ছেলের সাথে কথা বলি না। আমি আমার জিনিস অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না। আমার মানে সেইটা সম্পূর্ণ আমার। নীলার এমন অধিকারী কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল। পুরনো কথা মনে পড়তেই নীলা মির্জার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। 7 বছরের নীলা তার ইরফান ভাইয়ের সাথে অন্য কোনো মেয়েকে দেখতে পারত না, অথচ আজ 21 বছরের নীলা নিজের হাতে তার ইরফান ভাইয়ের বাসর ঘর সাজাতে ব্যস্ত। এই দৃশ্য নীলা মির্জা আর বেশিক্ষণ দেখতে পারলেন না। তার মেয়ে যতই শক্ত দেখাক না কেন, নিজেকে কিন্তু ভেতরে ভেতরে যে শেষ হয়ে গেছে তা তিনি বাবা হয়ে বেশ ভালোভাবে বুঝতে পারছেন। চোখের পানি মুছে নিজের ঘরের দিকে পা বাড়ালেন। বরণ হবার পর যে তিনি সেই নিজের রুমে ঢুকেছিলেন এরপর মাত্র বের হলেন মেয়ের খোঁজে। এখন মেয়েকে শক্ত হয়ে থাকতে দেখে তিনি আরও বেশি ভেঙে পড়লেন, আর মেয়ের সামনে নিজের ভেঙে যাওয়া রূপ প্রকাশ করতে চান না বলে আপনার নিজের রুমে চলে গেলেন। পুরো রুম জবা ফুল দিয়ে সাজালো নীলা। টুকটুকে লাল রঙের জবা ফুল নীলার খুব পছন্দ, কিন্তু ইরফান জবা ফুল পছন্দ করতো না বলেই সে নিজের পছন্দকে বিসর্জন দিয়েছিল কোনো এক কালে। আজ সে নিজের হাতে ইরফানের বাসর ঘর জবা ফুল দিয়ে সাজালো, সাথে নীল রঙের জালি কাপড়, যাতে ইরফানের মনে হয় এটা তার বাসর ঘর না বরং সাজা পাওয়ার ঘর। আবির আর ইবাদ নীলার সাথে দাঁড়িয়ে পুরো রুম ভালো করে চোখ বোলায়। আবিরের বুকে মোচড় দিয়ে উঠল। আজ এখানে তার বোনের থাকার কথা ছিল, অথচ নিয়তির পরিহাসের ফলে তার বোন এই রূপ সাজালো। মুখ দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারপর নীলার উদ্দেশ্যে বলল, সাব্বাস নীলু, সাব্বাস, এই না হলে আমার বোন। ইবাদ বলে উঠল, আয়নাঘরের দিন শেষ, বাসরঘরকে সাজা করে পরিণত করে হলো বাংলাদেশ। আবির শব্দ করে হেসে উঠল। ইবাদের কথা শুনে নীলা বাঁকা হাসলো, তারপর বলল, এখন সবাই যার যার রুমে গিয়ে তৈরি হয়ে আসো। বাসর ঘরে ঢুকতে দেওয়ার আগে বরের কাছ থেকে টাকা নিতে হবে তো। আবির আরেক দফা অবাক হলো নীলার কথা শুনে। আজ যেন অবাক দিবস, কিন্তু কিছু না বলে আবির আর ইবাদ নিজেদের ঘরে চলে গেল। নীলা একবার চোখ বুলিয়ে নিল ঘরটাতে। চোখের কোণে তার জল জমেছে খানিকটা। নীলা রুমে থাকা ফুলগুলোতে আলতো করে হাত বুলিয়ে আহত কণ্ঠে বলল, আমায় কেন ধোকা দিলে ইরফান ভাই? আমি কি দোষ করেছিলাম? আমার সত্যিকারের ভালোবাসার এত বড় পুরস্কার না দিলেও পারতে। কোনো কুনজর নেই তোমার নতুন সংসারের প্রতি।
আর না আছে কোনো অভিশাপ। কিন্তু তোমরা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছো যে এখন আমি নতুন নীলা হয়ে জন্মেছি। কিন্তু আমার মনের ভালোবাসা, বিশ্বাস, অনুভূতি এগুলো আর কখনো কারোর জন্য জন্মাতে পারবে না। আমাকে এমনভাবে না ভাঙলেও পারতে। কথাগুলো বলতে বলতে নীলার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ার আগে নীলা উপরের দিকে তাকালো। চোখের পানি চোখেই রয়ে গেল। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, তোমরা যদি ভেবে থাকো আমি ৫-১০টা ন্যাকা মানুষের মতো বলবো, অথচ আজও লাশ তার খুনিকে ভালোবেসে, তাহলে তোমরা ভুল ভাবছো। খুনের বদলে খুন করব না, বরং তোমাদের করা খুনের প্রতিশোধ নিব। কথাটি বলে বাঁকা হেসে রুম ত্যাগ করলো নীলা। পুরো মির্জা বাড়ি আজ থমথমে। ইরফান আর আরশি ইমরান মির্জার রুমে দাঁড়িয়ে আছে। ইরফানের মা তো ছেলের দিকে তাকিয়েও দেখছে না। ইমরান খান নিজের ছেলের উদ্দেশ্যে আবার বলে উঠলেন, লজ্জা করলো না এমন নিচু কাজ করতে? বিয়েতে মজ ছিল না, তাহলে কেন মেয়েটির মন নিয়ে খেললে? গায়ে হলুদের দিন কেন হাসতে হাসতে আনন্দ করলে? আর বিয়ের দিনেই কেন এমন কাজ করলে? একটা মেয়ের জন্য তার বিয়ের দিন বিয়ে ভেঙে যাওয়ার কতটা অপমানজনক তা কি তুমি জানো? অবশ্য তুমি কি করে জানবে? তোমার তো নিজেরই কোনো মান নেই। বাবা। ইরফান ডাকটি বলতেই ইমরান খান ছেলেকে চুপ করিয়ে দিয়ে বলল, আমাকে বারবার বাবা ডেকে মনে করিয়ে দিও না যে আমি তোমার মতো কুলাঙ্গারকে জন্ম দিয়েছি। যখন বেকার ছিলেন তখন নীলা তোমার পাশে ছিল। আজ তুমি যতটুকু তার পেছনে কেবল রয়েছ, নীলা আর তুমি সেই নীলা কেই এখন প্রত্যাখ্যান করলো। নীলাকে প্রত্যাখ্যান করার যোগ্যতা কি আদৌ আছে তোমার মাঝে? ইরফান প্রত্যুত্তরে বলার মতো কিছু খুঁজে পেল না। ইমরান মির্জার এবার নিজের পুত্রবধূর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, যেখানে নিজের ছেলে দোষী সেখানে তুমি পরের মেয়ে। তোমাকে আমি দোষারোপ করব না, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যেই জায়গায় নীলা আমার ছেলেকে সাফল্যতা পেতে সাহায্য করেছে সেই জায়গায় আমার ছেলে নীলাকে ছেড়ে দিয়েছে। তুমি তো তুচ্ছ নীলার সামনে। ইমরান মির্জার কথা বেশ বিঁধল আরশির গায়ে। সে যেই না মুখ খুলে কিছু বলতে নেবে তার আগে ইরফান তার হাতে চেপে ধরল। ইমরান মির্জা তাদের উভয়ের উদ্দেশ্যে বলল, যাও এখন নিজেদের ঘরে যাও। ইরফান আর আরশি নির্লজ্জদের মতো ইমরান মির্জার রুম থেকে বের হয়ে গেল। আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো ইরফানের ঘরের দিকে। ইরফান নিজের ঘরের সামনে যেতেই গান শুনতে পেল কোনো এক মেয়েলি কণ্ঠের। নীলা ইরফানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। তার এক পাশে আবির এবং অন্য পাশে ইবা দাঁড়িয়ে আছে। নীলার পরনে তার নীল শাড়ি এবং সাথে ম্যাচিং করা চুড়ি এবং জুয়েলারি। নীলার হাতে রক্তজবা ফুল। সে রক্তজবা ফুলে হাত বোলাতে বোলাতে গান গাইল, হাতে চুড়ি চমচম বাজে, বসে না মন কোনো কাজে, প্রেম আসে যায় বনে, তোকে না পাওয়ার কারণে। দরজার সামনে থেকে সর তোরা। ইরফান কড়া কণ্ঠে বলল। নীলা ইরফানের চোখে চোখ রেখে বলল, কেন ভাইয়া, আমাদের পরিবারের নিয়ম ভুলে গেছো নাকি? কারোর বিয়ে হলে ছোটরাই তো বাসর ঘরের সামনে দাঁড়িয়ে থাকে টাকা নেয়ার জন্য। কত কষ্ট করে আমরা তোমাদের বাসর ঘর সাজালাম, এইটা তো আমাদের প্রাপ্তি। নীলার কথা শুনে ইরফান এবং আরশি একসাথে অবাক হয়। তাদের বাসর ঘর নীলা সাজিয়েছে। আরশিয়া নিজেকে দমিয়ে না রেখে বলে ওঠে, তুই নিজ হাতে আমাদের বাসর ঘর সাজিয়েছিস? নীলা স্মিত হেসে জবাব দিল, কেন নয় ভাবি, এতটুকু তো করাই যায়। নীলার এমন সম্পর্ক রক্ষাজনক ডাক শুনে আরশি অবাক হয়। যেমন ঠিক তেমনি নীলাকে কষ্ট পেতে না দেখে ভেতরে ভেতরে রাগে জ্বলে উঠল। ইরফান এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলার দিকে। পরনে তার নীল রঙের শাড়ি। এই রং নীলার খুব পছন্দের, কিন্তু ইরফানের অপছন্দ বলে নীলা এই রঙের জিনিসপত্রের ধারের কাছেও যেত না। অথচ আজ সে নীলা তার পছন্দকে উপেক্ষা করে নিজের পছন্দের কাজ করলো। ইরফানের কাছে যেন এই নীলা অচেনা। ইরফান রাগী কণ্ঠে বলল, নীলা, তোকে না বলছিলাম আমার নীল রং পছন্দ না? তাহলে এই রঙের শাড়ি কেন পরছিস? নীলার কণ্ঠে তার ছেলের হাসি ফুটে উঠল। সে ইরফানের চোখে চোখ রেখে বলল, আমি কেন তোমার পছন্দ অপছন্দের খেয়াল রাখবো?
তোমার বউ আছে, তাকে বরং বলো নীল রঙের জিনিস থেকে দূরে থাকতে। নীলার কথা শুনে ইরফান স্তব্ধ হয়ে গেল। নীলা কখনো তার মুখের উপর এভাবে কথা বলেনি। নীলার কথা শুনে আরশি তৎক্ষণাৎ বলে উঠল, না বাবা, আমার নীল রং অনেক পছন্দ। আমি কারোর জন্য নিজের পছন্দ বিসর্জন দিতে পারবো না। আর আমি ভীষণ ক্লান্ত। তোমাদের যা নেওয়ার আছে তা নিজেদের ভাইয়ের কাছ থেকে নাও, আমি রুমে গেলাম। কথাগুলো বলি আরশি নীলা আর ইবাদের মাঝ দিয়ে রুমে চলে গেল। ইরফান এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কই, নীলা তো কখনো এভাবে বলেনি যে সে নিজের পছন্দকে বিসর্জন দিতে পারবে না। অথচ আরশি কত সহজেই কথাগুলো বলে ফেলল। এই মুহূর্তে যদি আরশির জায়গায় নীলা থাকতো, তাহলে কখনোই ইরফানকে এভাবে ছেড়ে চলে যেত না, বরং বলতো, আমিও যেমন ক্লান্ত, আমার ইরফান ভাইও তেমন ক্লান্ত। ওকে কেউ বিরক্ত করো না। ইরফান নিজের চিন্তায় মগ্ন ছিল। তখনই আবির বলে উঠল, ভাইয়া রুমে গিয়ে চিন্তা ভাবনা করো, আপাতত আমাদেরকে টাকা দাও। ইরফান নড়ে চড়ে উঠল আবিরের কথায়। সে ভীষণ ক্লান্ত এবং বুকের মাঝে এক অজানা শূন্যতা অনুভব করছে। তাই আর কথা না বাড়িয়ে জিজ্ঞেস করলো, কত টাকা? আবির আর ইবাদ দাঁত বের করে হাসি দিয়ে বলল, বেশি না, মাত্র 10,000। ইরফান পকেট থেকে টাকার বান্ডিল বের করে চেক করে দেখলো তার কাছে আছে কেবল 7,000 টাকা। নীলা বাঁকা হেসে বলল, ভাইয়া এর থেকে বেশি তো আমার কাছে আছে। যাই হোক, এগুলোই দাও, আমরা ম্যানেজ করে নিব। ইরফান কিছুটা লজ্জা পেল নীলার কথাই। আগে অনেক টাকা নিয়েছে নীলার কাছ থেকে, কিন্তু কখনো লজ্জা পায়নি, কিন্তু আজ পাচ্ছে। ইরফান নীলার দিকে টাকাগুলো এগিয়ে দিতে নীলা আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া টাকাগুলো নিয়ে ছাদে আসো, আমরা আড্ডা দিই। কথাটি বলে নীলা জবা ফুল কানের পেছনে গুজে সামনের দিকে এগিয়ে গেল। ইরফান আহত দৃষ্টিতে কেবল চেয়ে রইল নীলার পানে। ভাবল হয়তো নীলা অন্তত একবার পিছনে ফিরবে, কিন্তু নীলা সোজা ছাদের দিকে চলে গেল। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে মিহাল। ইশরাতুল ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি হয়েছে বাবা? মিহাল আহত কণ্ঠে বলল, মিনু আন্টির কথা মনে পড়ছে। ইশরাতুল ঠিকই বুঝতে পারলেন ছেলে তার মিনু আন্টির জন্য না, বরং মিনু আন্টির ছেলে মনভির জন্য কষ্ট পাচ্ছে। কিন্তু মিনুর কথা শুনে তার মনে পুরনো স্মৃতি জাগ্রত হলো। অবশ্য এগুলো সে কখনোই ভোলেনি। মিহান মায়ের নীরবতার কারণ উপলব্ধি করতে পেরে বলল, তোমার ছেলের উপর ভরসা রাখো মা, আমি সব ঠিক করে দেব। ইশরাতুল কিছু বলল না, কেবল ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নীরবে চোখের জল ফেলল। বাসর ঘরে ঢুকতেই ইরফানের যেন জান যায় অবস্থা। পুরো রুম জবা ফুল দিয়ে সাজানো, সাথে নীল রঙের জালি কাপড়। আর সে এতক্ষণে পরনের লাল রঙের শাড়ি খুলে ইরফানের শার্ট এবং ট্রাউজার পরে বসে আছে। তার খেয়ালই নেই যে এই রুমে তার স্বামী ঠিকমতো দম নিতে পারবে না। ইরফান আরশিকে কিছু বলতে যাবে, তার আগে আরশি বলে উঠল, ওহ কামান ইরফান, আজ কিছু হবে না। আমি অনেক ক্লান্ত। আর এমনিতেও তোমাদের বাড়ি আসার পর থেকে আমার পরিবার কম কথা শোনায়নি আমাকে। আজকে রাতে কিছু হবার আশা করো না। আর এমন তো নয় যে আমাদের মাঝে কখনো কিছু হয়নি। এসব তো অনেক আগেও অনেকবার হয়েছে। তাই আমাকে এখন ঘুমাতে দাও। কথাগুলো বলে আরশি বিছানায় শুয়ে বলল, গায়ে কমফোর্টার জড়িয়ে। ইরফান রাগে দুঃখে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে চলে গেল। তার রাগ মূলত আরশির উপর, কিন্তু নীলার উপর আসছেই তার সকল রাগ ছাড়বে। নীলা আবির আর ইবাদ মিলে ছাদে চেয়ার নিয়ে বসে আড্ডা দিচ্ছিল এবং আইসক্রিম খাচ্ছিল। এমন সময় ইরফান রাগে গজগজ করতে করতে ছাদে এলো এবং নীলার হাত থেকে আইসক্রিম কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তুই চাস না আমি বাসর করি, তাই ইচ্ছে করে এমন করছিস, তাই না? ইরফানের কাজ দেখে আবির রেগে গেল। ইবাদ কেবল নীরব দর্শকের মতো সবকিছু দেখতে লাগলো।
নীলা শব্দ করে হেসে উঠল। তার হাসি শুনে সবাই অবাক। নীলা হাসতে হাসতে বলল, তোমার বাসর করা নিয়ে আমার কোনো সমস্যা নেই ইরফান ভাইয়া। এখন তুমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বাসর করবে নাকি রাস্তার কুকুরের সাথে সেটা নিতান্তই তোমার ব্যাপার। নীলার কথা শুনে ইবাদার আবির শব্দ করে হেসে উঠল, আর ইরফান আবারও স্তব্ধ হয়ে গেল। সে যেন এই নীলার রূপ হতে অজ্ঞাত। সূর্যের তীব্র আলো জানালার পর্দা ভেদ করে চোখে আসতেই নীলার ঘুম হালকা হয়ে যায়। রাতে ছাদ থেকে এসে কাপড় চেঞ্জ করে বিছানায় গায়ে লিয়ে দিতেই ঘুম এসে তার চোখে ভর করে। আস্তে আস্তে বিছানায় উঠে বসলো নীলা। চোখ ডলে কিছুক্ষণ এভাবে ঝিম মেরে বসে রইল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো কেবল 9টা বাজে। এমনিতে নীলা ভোরে উঠে নামাজ আদায় করে সব সময়, কিন্তু কাল এত ধকল গেল, তারপর দেরি করে ঘুমিয়েছে। সেই হিসেবে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে সে। হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে নেমে কাভার থেকে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। একদম স্বর্ণী রুম থেকে বের হবে সে। লাইলা ইসলাম রুটি বেলছেন, তার পাশে দাঁড়িয়ে তাই রুটি সেঁকছেন তার বড় যা ইরিন, এবং পাশের চুলায় সবজি রান্না করছেন তাদের ছোট যা রবিনা আক্তার। তিন যা আপন তিন বোনের মতন। তাদের মাঝে যেমন ভালোবাসা আছে তেমনি মনোমালিন্য আছে, কিন্তু নিজের সমস্যায় নিজেরাই মিটিয়ে নেন। শ্বশুরমশাই নীলার জন্মের আগে মারা যান, এবং শাশুড়ি মারা যান যখন নীলার বয়স ছিল কেবল 4। শাশুড়ির ইচ্ছে ছিল নীলাকে নিজেদের মাঝে বিয়ে দেবেন, তাই মৃত্যুশয্যায় থাকা অবস্থায় আর্জি জানিয়ে যান যে ইরফানের সাথে যেন নীলার বিয়ে দেওয়া হয়, এবং পরিবারের সবাই এতে দ্বিমত পোষণ করেন না। এরপর থেকে ইরফানকে বলে দেওয়া হয়েছিল যে নীলা বড় হলেই নীলার সাথে তার বিয়ে দেওয়া হবে। ইরফানের বয়স ছিল তখন কেবল 10। এই সম্পর্কে অনেকটা ধারণা ছিল, তাই সেও রাজি হয়ে যায়। নীলার যখন জন্ম হয় তখন সে ছিল ধবধবে সাদা, কিন্তু বেশিরভাগ সময় অসুস্থ থাকার কারণে আস্তে আস্তে গায়ের রং উজ্জ্বল শ্যামলায় আসে, এবং পরবর্তীতে এত শরীরের যত্ন নেওয়া হয়নি তার, কিন্তু মায়া তো মুখেই রয়ে যায়। ইরফান ছোটবেলা থেকে নীলাকে খুব যত্ন রাখত। ইরফান নীলাকে একবার বলেছিল যে নীলা বড় হলে নীলাকে সে বিয়ে করবে। তখন নীলার বয়স ছিল কেবল 6 বছর। বিয়ে মানে বুঝতো খাওয়া দাওয়া, নতুন কাপড়, ঠিক যেমন তার পুতুলের বিয়ে হয়। তখন সে ছোট্ট নীলা ইরফানকে বলেছিল, ইরফান ভাইয়া, আমি তোমার পুতুল বউ হব এবং তুমি হবে আমার পুতুল জামাই। নীলার এমন কথা সবাই শুনে হাসলেও ইরফান খান খুব রাগারাগি করেছিলেন নিজের ছেলের সাথে। তার রাগের কারণ সবাই জানতে চাইলে তিনি প্রত্যুত্তরে বলেছিলেন, আমি চাইতাম না নীলা এসব সম্পর্কে জানুক। সে খুবই ছোট এবং নিষ্পাপ। এখন তাকে যা বলা হবে সে তাই মনে রাখবে। ভবিষ্যতে যদি ইহিতে বিপরীত হয় তাহলে ওর নিষ্পাপ মন ভেঙে যাবে। তখন অবশ্য সবাই সান্ত্বনা দিয়েছিলেন এমন কিছু হবে না। এই সকল চিন্তায় এতটাই মশগুল ছিলেন ইরিন যে তাওয়ায় থাকা রুটি পড়ে যাচ্ছিল, তাতে তার কোনো হেলদোল নেই। লাইলা ইসলাম তা লক্ষ্য করে রুটি বলা রেখে সঙ্গে সঙ্গে চুলা নিভিয়ে দিয়ে চিন্তিত স্বরে বললেন, এই ভাবি, কি হয়েছে তোমার? কোন চিন্তায় মগ্ন ছিলে তুমি? রুটি তো পুড়ে কয়লা হয়ে গেল। লাইলা ইসলামের কথা শুনে রুবিনা আক্তার চুলার আঁচ কমিয়ে তাদের দুজনের দিকে মুখ করলেন। ইরিন আক্তার হুঁশ ফিরতেই ডুকরে কেঁদে উঠলেন। তাকে হঠাৎ এভাবে কাঁদতে দেখে দুইজা মিলে ব্যস্ত হয়ে উঠলেন। একজন তার মাথায় হাত বুলিয়ে তাকে থামানোর চেষ্টা করছে, তো আরেকজন তার পিঠে হাত বুলিয়ে থামানোর চেষ্টা করছে। ইরিন আক্তার কাঁদতে কাঁদতে বললেন, উনি এই ভয়টাই পাচ্ছিলেন, তা এখন সত্যিতে পরিণত হলো। আমার নিষ্পাপ নীলার নিষ্পাপ মন ভেঙে গেল। কথাগুলো বলে আবার কান্নায় ভেঙে পড়লেন। তার বলা কথাগুলো শুনে লাইলা ইসলাম ও রুবিনা আক্তার দুজনের চোখে অশ্রুসিক্ত হয়ে গেল, কিন্তু পরক্ষণেই লাইলা ইসলাম নিজেকে সামলে বড়জাকে ভরসা দেওয়ার জন্য বলল, আমার মেয়ে কি এতটাই দুর্বল নাকি? তার মাঝে যে আমি মিনু আপুর ছায়া দেখতে পাই। এত সহজে ভেঙে পড়ার মতো মেয়ে আমাদের না নীলা। তার মাঝে যে মির্জা বংশের রক্ত চলাচল করছে, তাহলে আমরা কান্নাকাটি করে কেন আমাদের মেয়েকে অপমান করব? লাইলা ইসলামের কথা শুনে ইরিন আক্তার চোখের পানি মুছে ফেলল। তারপর ঠোঁটে হাসি বজায় রাখার চেষ্টা করে বললেন,
ঠিকই বলেছিস তুই, আমাদের মেয়ে তো কোনো দোষ করেনি, তাহলে সে কেন কষ্ট পাবে? আমি পরের মেয়েকেও দোষারোপ করব না, সব দোষ আমার নিজের ছেলে, যে নিজের জীবন নিজে হাতে নষ্ট করেছে। তার পাপের ফল সে ঠিকই পাবে। রবিনা আক্তারও বড় দুই জায়ের কথাই সায় দিয়ে বললেন, হয়েছে, এখন তাড়াতাড়ি রান্না করো তো, এমনিতেই দেরি হয়ে গেছে, সবারই তো ক্ষুধা লেগেছে, আর তোমার ছেলে আর তার বউকেও তো দেখছি না। ইরিন আক্তার আবার চুলা ধরিয়ে রুটি সেঁকতে সেঁকতে বললেন, তাদের জীবন তারা বুঝে নিবে, তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই। কামিন। নিজের কেবিনে বসেছিল মেহাল। দরজায় নক শুনতেই আসার অনুমতি দিল। দরজা খুলে ভেতরে প্রবেশ করল লিসা। পুরো নাম তার লিসা কায়নাত। সে এই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, অনার্স তৃতীয় বর্ষে অর্থনীতি নিয়ে পড়ছে। তার বাবা মিস্টার ইমন কায়নাত এই ইউনিভার্সিটির অধ্যাপক। বলতে গেলে ইউনিভার্সিটিতে তার মন মর্জিতে হয় অনেক কিছুই। সে আবার মিহালকে পছন্দ করে। মিহাল যখন প্রথমবার তাদের ক্লাস করিয়েছিল তখনই সে মিহালকে দেখে ক্রাশ খেয়েছিল। এরপর থেকে ক্লাসেই যে মেয়ে মিহালের দিকে তাকাতো সেই তাদের হুমকি দিত, কিন্তু তার আফসোস একটাই, মিহাল তার দিকে কখনোই তাকাতো না। দেখতে সে যথেষ্ট সুন্দরী, গায়ের রং লাল, সুন্দর কোমর সমান চুল লেয়ার কাটিং করা, লালচে চুল সূর্যের আলোকে চিকচিক করে। ইউনিভার্সিটির সকল ছেলে তার পেছনে ঘুরে। মিহাল ডেস্কের উপর রাখা কম্পিউটারে কিছু করছিল, তাই তার সামনে কে এসেছে তা সে চোখ তুলে দেখার প্রয়োজন বোধ করল না। লিসার পরনে কালো শর্ট স্কার্ট এবং সাদা শার্ট। শার্টের প্রথম দুটো বোতাম খোলা। শার্টে গায়ের সাথে একদম ফিটিং হয়ে লেগে আছে। লিসা একদম মিহালের ডেস্কের সামনে এসে দাঁড়ায়। মিহাল তাকে চোখ তুলে না দেখায় সে মনে মনে রেগে যায়, কিন্তু নিজের রাগ কন্ট্রোল করে মিষ্টি সুরে বলতে শুরু করলো, স্যার, আই এম লিসা নিজের কথা সম্পূর্ণ করার আগে মিহাল নিজের পুরুষালী গম্ভীর কণ্ঠে বলল, আই এম নট ইন্টারেস্টেড ইন ইউর নেম, জাস্ট টেল মি দ্য রিজন ওয়াই ইউ কাম হিয়ার। মিহালের এমন রূঢ় আচরণে গা জ্বলে উঠল লিসার। সে কিছু না বলেই হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। মিহাল একবার তাকিয়ে দেখারও প্রয়োজন মনে করল না। বাড়ির সকল পুরুষরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে বাড়ি থেকে। এখন বাড়ির মহিলারা এবং মেয়েরা বাকি। নীলা গোসল করে ছাদে চলে গিয়েছিল, কিন্তু ছাদে গিয়ে দেখলো ইরফান ছাদে থাকা ছোট্ট চৌকি যেখানে মূলত সবাই বসে আড্ডা দেয় সেখানে শুয়ে ঘুমাচ্ছে আর শীতে কাঁপছে। কিন্তু আশ্চর্যজনকভাবে নীলার বিন্দুমাত্র খারাপ লাগলো না। নীলা যতই বাহিরে থেকে শক্ত থাকুক না কেন, মন তার খুবই নরম। এমত অবস্থায় যে কোনো মানুষকে দেখলেই তার খারাপ লাগতো, আর সেই জায়গাতেও তার প্রাণপ্রিয় ইরফান, যার জন্য সে কোনো এক সময় নিজের জান দিয়ে দিতে প্রস্তুত ছিল। কিন্তু নীলার মন মানসিকতা অনেকটাই ভিন্ন। যাকে ভালোবাসবে তার কাছ থেকে ভালোবাসা না পেলেও তার জন্য সে অনেক কিছু করতে রাজি, কিন্তু যদি নিজের সব থেকে ভালোবাসার মানুষের কাছ থেকে একবার আঘাত পাই তাহলে তার দিকে ফিরে তাকাতেও সে রাজি না। এখন যেমন ইরফানের জন্য তার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। ছাদে না থেকে আবার নিজের ঘরে চলে আসলো। বারান্দায় টাওয়াল শুকাতে দিয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। নিজেকে এমন শক্ত থাকতে দেখে নিজেকে নিজেই প্রশ্ন করলো, কই, আমার তো বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। আফসোস হচ্ছে যে নিজের মূল্যবান সময়, মূল্যহীন অনুভূতি, ভালোবাসা প্রতারকদের জন্য নষ্ট করেছি। কিন্তু একটু কষ্ট হচ্ছে না ধোঁকা পেয়ে, বরং নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে, কারণ প্রতারকদের আমি চিনতে পেরেছি এবং এর সাথে সাথেই মানুষকে ভালোবাসা কিংবা বিশ্বাস করার সাহস হারিয়ে ফেলেছি। কথাগুলো বলে নীলা একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চুল শুকিয়ে মুখে ক্রিম, শরীরে লোশন লাগিয়ে মাথায় ঘোমটা দিয়ে নিচে চলে গেল। সে বরাবরই শালীনভাবে চলতেই পছন্দ করে। তার মতে চুল বের করে মানুষকে দেখিয়ে হাঁটলেই সেটা স্টাইল হয়ে যায় না। গতকাল রাতেও তো শাড়ির সঙ্গে ম্যাচিং করে হিজাব পরেছিল এবং বিয়ের দিনেও হিজাব না পরলেও মাথায় ঘোমটা দিয়েছিল। নীলা আস্তে আস্তে রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। ইরফানের ঘুম ভাঙল ইবাদের ডাকে। ইবাদ ছাদে এসে নিজের বড় ভাই ঠিক হয়ে শুয়ে থাকতে দেখে হাসলো, তারপর বলল, ঠিকই আছে, রাজকন্যাকে রেখে যদি শাকচুন্নিকে বিয়ে করা হয় তাহলে কপালে সাদে থাকাই লেখা আছে। কথাগুলো বলে নিজের ভাইকে ডাকতে লাগলো। ইরফান আস্তে আস্তে উঠে বসলো। মাথা তার ভার হয়ে আছে, ঠিকমতো ঘুম হয়নি রাতে,
তার উপর আবার রাতে শীত লেগেছিল ভীষণ। ইবাদ ভাইয়ের এমন অবস্থা দেখে খোঁচা দিয়ে বলল, যেমন কর্ম তেমন ফল। বলেই ছাদ থেকে নামার জন্য দৌড় দিল। ইরফান কিছু বলল না, কেবল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। কাল নীলার বলা কথায় সে ভীষণ আঘাত পেয়েছিল। তার নীলা কখনোই তাকে আঘাত দিত না। সে ছোটবেলা থেকেই যদি সে ব্যথা পেত তাহলে তার কষ্ট দেখে নীলা কান্নাকাটি করত। তার জ্বর হলেই তার মায়ের সাথে নীলাও সারা রাত জেগে তার সেবা করত, ছোট ছোট হাত দিয়ে মাথা টিপে দিত। অথচ কাল এমনভাবে অপমান করার পর একবারও তার দিকে না তাকিয়ে ছাদ থেকে হনহনিয়ে চলে গেল। আর যাকে বিয়ে করে এনেছে সে একবারও তার খোঁজ খবরও নিল না। ইরফান আর বসে না থেকে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। নিজের ঘরে গিয়ে দেখলো আরশি নীলার এক জামা পরে বসে বসে বিছানায় ফোন চালাচ্ছে। ইরফানকে একবার দেখে তারপর আবার ফোনে মনোযোগ দিল। একবারও জিজ্ঞেস করলো না সে সারা রাত কোথায় ছিল। ইরফান আরশির সামনে গিয়ে জিজ্ঞেস করলো, নীলা জামা তুমি কেন পরছো? আরশি নির্বিঘ্ন ভঙ্গিতে বলল, বিয়ে করার সময় তো আর কোনো কাপড় নিয়ে আসিনি, আর তোমার শার্ট পরে তো আর সবার সামনে যেতে পারবো না, তাই নীলার রুম থেকে গিয়ে কাভার্ড থেকে জামা বের করে নিয়ে এসে পরে ফেলেছি। তার সব কিছু তো আমার জানা। ইরফান অবাক হলো, তারপর বলল, নীলার অনুমতি নিয়েছো? আরশি হেসে উঠল, তারপর বলল, নীলাকে ঠকিয়ে আমার কাছে আসার সময় তুমি কি একবারও নীলার অনুমতি নিয়েছিলে? ইরফান স্তব্ধ হয়ে গেল। তার ভেতর দিয়ে এক ঝড় বয়ে গেল। ভেতরটা কেমন খা খা করে উঠল। প্রত্যুত্তরে কিছু বলার জন্য খুঁজে পেল না, তাই আর কথা না বলে কাভার্ড থেকে নিজের কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। ডাইনিং টেবিলে বসে নীলা, আবির আর ইবাদ তিনজন মিলে খাবার খাচ্ছে। ইবাদ নিচে সেই সবার সামনে বলে দিল ইরফান কাল সারা রাত ছাদে কাটিয়েছে। কথাটি শুনে সকলেই নীলার দিকে দৃষ্টিপাত করলো, কিন্তু নীলা নিজের মতো খাবার খাচ্ছিল, এমন ভাব করছিল যেন সে কিছুই শোনেনি। অথচ কিছুক্ষণ আগে সে নিজ চোখেই দেখে এসেছিল। সবাই নীলার ঠান্ডা ব্যবহার দেখে নিশ্চিত হলো যে তাদের মেয়ে অনেক আগে নিজেকে সামলে নিয়েছে, তাই কেউ আর এই বিষয়ে কোনো কথা বলল না। সিঁড়িতে নবদম্পতি নেমে আসছে, কেউ তাদের দিকে তাকিয়ে দেখার প্রয়োজন মনে করলো না। সবাই মিলে একসাথে খেতে লাগলো। ইরফান এসে নীলার সামনাসামনি বসলো, দৃষ্টি তার নীলার দিকে আটকে আছে। আর সে ইরফানের পাশের চেয়ারে বসলো। ইবাদ খেয়াল করলো আরশি নীলার জামা পরেছে, যা তার মোটেও পছন্দ হলো না, তাই আরশির দিকে ভ্রুচড়া কুচকে তাকে জিজ্ঞেস করলো, এই মহিলা, আপনি আমার নীলু আপুর জামা কেন পরেছেন? আরশির ঠিক পছন্দ হলো না ইবাদের তাকে মহিলা বলে সম্বোধন করায়, কিন্তু সবার সামনে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। ইবাদের কথায় সবাই আরশির দিকে তাকালো, এমনকি নীলা নিজেও। আরশির পরনে তার কেনা সব থেকে পছন্দের ড্রেস দেখে তার ছেলের হাসি ফুটে উঠল তার মুখে। আরশি ন্যাকামি করে বলল, বারে, আমি কি আমার বেস্ট ফ্রেন্ডের জামা পরতে পারি না? আর নীলার এই ড্রেসটি আমার খুব পছন্দ হয়েছে, আর সম্পর্কে তো সে এখন আমার ননদ হয়, এবং আমি নিজের কোনো ড্রেস আনিনি। নীলা মুচকি হেসে বলল, কেন নয় ভাবি, অবশ্যই তুমি পারো। আর তাছাড়াও সব সময়ের মতো তোমার নজর আমার ব্যবহার করা প্রিয় জিনিসের প্রতি রয়ে গেল। এখন যদি তোমার সেকেন্ড হ্যান্ড জিনিস নিতে সমস্যা না হয় তাহলে আমারও তোমাকে দান করে নিতে কোনো সমস্যা নেই। সেকেন্ড হ্যান্ড জিনিস আবার আমার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, তুমি বরং তোমার কাছে রেখে দাও। নীলার এমন কথাই আরশির মুখ চুপসে গেল। উপস্থিত সবাই মিটিমিটি করে হাসলো। কেবল অবাক নয়নে ইরফান নীলার দিকে তাকিয়ে রইল। তার জানা মতে আরশি নীলার সব থেকে কাছের। নীলা আরশির জন্য নিজের অনেক পছন্দের জিনিস বিসর্জন করেছে। কেউ যদি আরশির দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলেছে তাহলে নীলা তার প্রতিবাদ করেছে, অথচ আজ নীলা নিজের আরশিকে সকলের সামনে অপমান করলো। সবাই আবার খাবার খেতে মনোনিবেশ করলো। এর মাঝখানে নীরবতা ভেঙে ইবাদ বলল, জানো নীলাপু, আবার একটা গান মনে পড়ে। নীলা ইবাদের দিকে তাকালো এবং মিষ্টি সুরে জিজ্ঞেস করলো, কোন গান? ইবাদ সুর দিয়ে গাইতে লাগলো,